খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি পূজা। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। আজ রাজ্যের 5টি সমষ্টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে কাছাড়ের ধলাইয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আজ উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল থেকেই ভোট প্রদানের শিবির সিঁড়িত পড়তে পরিলক্ষিত করা যায় পোলিং স্টেশনগুলোতে। এদিকে কংগ্রেস ও বিজেপির প্রার্থী ভোট প্রদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। লাইন তো নাকি দেখা দাও দাদা দাদা ওদিকে দাদা বিশ্বকাপ গুলশন দা হ্যালো 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 ঠিক আছে ওদিকে দাদা বিজেপি অসংখ্য বিষয় ইউপিএ মিত্রজোট এবং কংগ্রেসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। দেখে পয়সার লোভ দেওয়া হচ্ছে, 1 কোটি 2 কোটি টাকা পয়সা যে কোনো একজন মন্ত্রী এখানে মানে ক্যাম্প করে বসে আছেন। আমাদের সাপোর্টারগুলোকে ডেকে ডেকে বলছেন বাধ্য তোমরা আমার সাথে আসো, যত টাকা লাগে দেবো, এরকম অফার আছে। লাগলে আমাদের কাছে এভিডেন্স আছে, কিন্তু আমরা এখন দেবো না, এটা সময় থাকলে আমরা দেবো। এটা আজকে ডিলারদের, রেশন ডিলারদের ডেকে মিটিং করানো হচ্ছে। ডিলারদের যারা কার্ড আছে, চাউল নিতে আসলে ওদেরকে বলে দাও, এরকম মানে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হচ্ছে। একদম কালকে রাত্রে তো বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি হয়েছে, তবুও লোক এইসবে যাবে না। আমি জানি বিশ্বাসী দলাইয়ের জনগণ খুব শান্তিপূর্ণ জনগণ। কোনো দিন দলাইতে আজ পর্যন্ত কোনো ইলেকশনে গণ্ডগোল হয়নি, কারণ দলাইয়ের লোক খুব শান্তিপ্রিয় ভোটার। ওরা যেটা সত্যর পিছনে থাকে, কোনো দিন কোনো লোক কোনো প্রলোভনে পা দেয় না। মানুষ যথেষ্ট ভদ্রলোক আমার দলাই ভোটার। আমি সবাইকে এর জন্য দলাই ভোটারকে ধন্যবাদ জানাই যে এতটুকু অহা সত্ত্বেও ওরা আমার সাথে আছে। হ্যাঁ, এটা নিশ্চয় থাকবে, কারণ যে কোনো জায়গার একটা স্থানীয় বহিরাগত কথা থাকে। আজকে দলাইয়ের মানুষ
মানে বহিরাগত এত লোক থাকতে ধলাইতে প্রায় 2 লক্ষ ভোটার, 2 লক্ষ ভোটারের মধ্যে কি কোনো একজন মানুষ পাওয়া গেল না যে বিজেপি টিকিট দিল? এটা মানুষের একটা বিরাট সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টের জন্যই অনেক বিজেপির লোক সাইলেন্টলি আমাকে ভোট দেবে, আমি জানি। ভোটারদের প্রতি এটা আহ্বান যে আপনাদের আশা আকাঙ্ক্ষা আমি যতটুকু থাকে পালন করে যাব। আজকের দিনে আমার খুব ভালো লাগছে, সব দিক থেকে রিপোর্ট এসছে যে মানুষে বিজেপিকে আশীর্বাদ করছে, মানে বিপুলভাবে আশীর্বাদ করছে। আমার বিশ্বাস যে আজকের দিনে যে বিপুল ভোটে এখানে ভারতীয় জনতা পার্টি জিতবে। মানুষে আজকের দিনে বুঝেছে যে আমি বহিরাগত নই। আজকের দিনে মানুষে বুঝেছে কংগ্রেসে এটা একটা মিথ্যা প্রচার চালাইছে। আজকের দিনে আমার ভোট শিলচরে আসে, এটা সত্যি কথা, এটা মিথ্যা কিছু নয়। কিন্তু আগে আমার ভোট ধলাইতে ছিল, এটা আজকের দিনে মানুষ বুঝে আসছে, জনগণ বুঝছে, কাজেই এটা কোনো ফ্যাক্টর নয়। আপনার লড়াই কার সাথে হবে? মোর ওয়ান সাইডেড ইলেকশন হব। মই একতরফা ইলেকশন হবে, এখানে একতরফা ইলেকশন হবে, এখানে কোনো পার্টি কন্টেস্টে আসবে না। আমি বিজেপি এখানে মিনিমাম 60,000 ভোটের ব্যবধানে জিতব। আমি শুরু করেছি, নতুন বাজার গিয়েছি, পানিবড়া গিয়েছি, এখানে এসেছি, যাব আমি পালংঘাট যাব, সব দিকে যাব। খুব ভালো সাড়া পাচ্ছি। আমাদের কার্যকর্তারা বিভিন্ন দিক থেকে আমাকে রিপোর্ট করছে, ফোন করছে, বলছে যে বিপুল সংখ্যায় মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে। ভোটারদের প্রতি কি আহ্বান করবেন? আজকের দিনে আমি তো আহ্বান করেছি, আজকের দিনে ইলেকশনের দিন সকলেই জ্ঞাত যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচন মানে এক রাষ্ট্র গঠনের কারণে এক মহাযজ্ঞ। এই ক্ষেত্ৰত রাষ্ট্র নির্মাণের প্রথম পর্ব এটা। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সুখ শান্তি, রাষ্ট্রের উন্নয়ন সব নির্ভর করে। এই ক্ষেত্রে আমি আজকের দিনে রাষ্ট্র নির্মাণের মহাযজ্ঞে অংশগ্রহণ করেছি, কাজেই আমার ভালো লাগছে। অবৈধভাবে বালু পাচার নিয়ে এবার সরব হলেন পাথারকান্দির বিধায়ক। বন বিভাগের তৎপরতায় জব্দ এক্সকাভেটর লঙ্গাই নদী থেকে পাম্প মেশিন লাগিয়ে অবৈধভাবে বালু সংগ্রহ করে অন্যত্র পাচার নিয়ে এবার সরব হলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। অভিযোগ মতে গত দীর্ঘদিন ধরে বন বিভাগের একাংশ কর্মকর্তাদের ম্যানেজ করে সরকারি মহাল বা চালানবিহীনভাবে পাথারকান্দির চেংজুরিস্থিত লঙ্গাই নদীতে পাম্প মেশিন লাগিয়ে একটি পাচার চক্র প্রতিদিন অবৈধ বালু উত্তোলন করে বরাক উপত্যকা সহ অন্যত্র পাচার করে আসছিল বলে অভিযোগ। এমনকি এই চক্রটি বন বিভাগ কর্তৃক সম্প্রতি জব্দ করা প্রায় 220 CM বালু থেকে গোপনে বালু অন্যত্র পাচার করছিল বলে অভিযোগ। এতে পাচারকারীর মোট অঙ্কের টাকা রোজগারে সক্ষম হলেও সরকারি রাজস্ব খাতায় কোনো কানাকড়িও জমা পড়ার খবর নেই। নদী থেকে মেশিন লাগিয়ে বালু তোলার ঘটনায় নদী ভাঙনের মতো ঘটনাও ঘটে চলেছে। সমূহ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাত 10:30 নাগাদ জেলা বন বিভাগের এসিএফ শামসুদ্দিন লস্করকে সঙ্গে নিয়ে মাঠে নামেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। পরে একান্তে বিধায়কের সুপারিশে কঠোর অবস্থান গঠন করেন বলে বন বিভাগের এসিএফ। তাৎক্ষণিকভাবে অকুস্থল থেকে জব্দ করা হয় একটি এক্সিবিটর। এ মর্মে এসিএফ লস্করবাবু জানান যে তিনি পায়ে আঘাত নিয়েও নিয়মিত ডিউটি চালিয়ে যাচ্ছেন।
আমি ওখানে যাই আর আপনার এবং এগুলো সিজ করিয়া যারা যারা এগুলো অবৈধ কাজ করে তারারে উপরে এফআইআর দিই, বুঝছেন না? নাইলে এইভাবে নদীর ডাইক যদি ভাঙে বানানি মুশকিল। এইটা সিরিয়াসলি সাবজেক্টটা নেই, ওদিকে দিয়ে আরো একটা আছে, আরো ওদিকে দিয়ে আছে, এগুলো সব পুরো সিরিয়াসলি, বুঝছেন না? আর এই নয় যে জেসিবি যেটা আছে এটা চেঞ্জ করি, আপনারা চেঞ্জ করাই, গাড়ি যেগুলো আছে দরিয়া নেই, নাইলে এটা ঠিক হইতো না। কয়েকবার ভালোভাবে কইছি, এর মধ্যে আমার তো আগের ব্লক প্রেসিডেন্টও আছে, তারাও আমি কয়েছি, তারাও করছে। তারপরেও যদি ইলাম যদি অবৈধভাবে করে নদীর পুরা পার ভাঙতে মানে মানুষের বাড়ি ঘর যার গিয়া, আর তারা বালু উঠে একদম করে, বুঝছেন না? আর আপনার স্টাফ যারা আছে এখানের মধ্যে রাত্রে নিজে খবর পাই আহিছো, ইয়ার বেসিক্যালি এইটো লংগাই নদীর ডাইক, এইটো রোড কাম বান যিটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যিটো চেংচন কৰিছিলে, এইটো প্ৰত্যেকটা ডাইকৰ ওপৰত এটা ভাল ৰোড হ'ব। এই ৰোডটো বনাইছো, ইয়াত 40 টন 50 টনৰ গাড়ী আনি এই অবৈধভাৱে বালি খনন কৰি তেওঁলোকে এই ৰোডটো বেয়া কৰি দিছে। তাৰপিছত লোকেল ৰাইজে তেওঁলোকক বাধা দিলে, তেওঁলোকে ধমকি দিলে। এইটোৰ কাৰণে ৰাতি মই আহিছো, যে ৰাতি আহি এইটো চেক কৰিব লাগে। চেক কৰি দেখিলো ইয়াত এটা জেচিবিও আছে, অলপ আগত দুটা গাড়ী লোড কৰিছে। আমি আমাৰ এচিএফ ইয়াত আছে, এচিএফক কৈছো, ডিএফঅ মহোদয়ৰ লগতো কথা হৈছে যে কোনে বালু উঠায় তেওঁৰ ওপৰত এফআইআৰ কৰিব লাগে, জেচিবিটো চিজ কৰি থানাত লৈ যাব লাগে। এইটো মানে বৰ দুখ লগা কথা। এই যেন ৰাইজৰ ঘৰ, মানে ইয়াত একজন মানুহৰ ঘৰ আছে, অলপ আগত আৰু এটা ঘৰ আছে, ঘৰৰ চাইডো পুৰা মানে বালু উঠাই আছে, ইৰোশন হৈ 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 তেওঁলোকৰ ঘৰ অৰ্ধেক গুচি গ'ল। এনেকুৱা বহুত এৰিয়া এনেকুৱা হৈছে। এখানেও বালু কতটা ডাম্প করা হয়েছে ওইটা খবর পাইয়া আমরা আইছি, আইয়া মোটামুটি গাড়ি পাইছি না, এখানে একটা জেসিবি রাখা দেখছি, কিন্তু জেসিবির মালিকও পাইলাম না, ড্রাইভারও পাইলাম না, গাড়িটা পার্ক করিয়া রাখা। যদি গাড়িটা ড্রাইভার বা মালিক আমরা ট্রেস আউট করে লইতে পারি তাহলে জেসিবিটা উঠাইয়া এখন লই যাবো, আর যদি এটা না পাই তাহলে এফআইআর দিব গাড়ি। না না এরকম কিছু নাই, অ্যাকচুয়ালি ব্লেম করার লাগি তো সবে ওরকম করিয়া হয়। যেহেতু স্যার ফরেস্ট ডিপার্টমেন্ট অফিস থেকে প্রায় 500 মিটার দূরত্বেই জায়গা, তারপরে প্রতিনিয়ত এগুলো বালিও অবৈধ ব্যবসা করে থাকে, আপনারা কি এই বিষয়ে আজকে জাগ্রত হয়েছেন? এই বালিগুলার আপনার 2 বার করিয়া ডাম্প সিজ করা আছে, সিজ করিয়া এই বালিগুলা রাখা আছে। তোমার কি স্যার লঙ্গাই ঘাটগুলো মহালের কি আছে, বৈধতা আছে না এখন বৈধতা নাই। তারা শুরু করিয়া নেয়, যে সময় উঠায় তো ট্রেস আউট করা যায় না, শুরু করিয়া উঠাইয়া রাখি দেয়। আর যখন এইরকম রাত্রেবেলা লেট নাইটে যে সময় স্টাফ কোন দিকে যার কিছু যার মুভমেন্ট রাখিয়া ওরকম করিয়া লইয়া যায়। শ্রী শ্রী রাধা মদন মোহনজির মন্দিরে 1 মাস ব্যাপী নিয়ম মাসের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন ভোরবেলা মঙ্গল আরতি ও বাল্যভোগ কীর্তন সহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হচ্ছে। সকাল 9 ঘটিকায় ভাগবতের মূল শ্লোক পাঠ এবং সন্ধ্যা 7 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত ভাগবত করা মিত্র ভাগবত পাঠ করছেন কলকাতা হইতে আগত প্রভুপাদ পার্থসারথী গোস্বামী। আগামী 15 নভেম্বর শুক্রবার রাস পূর্ণিমা পর্যন্ত ভাগবত পাঠ চলবে। 16 নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে 64 মন্ত্রের ভোগরাগ অনুষ্ঠান ও কীর্তন মহাপ্রসাদ বিতরণ। সকল ভক্তপ্রাণ নাগরিকদের উপস্থিত কামনা করছে শ্রী শ্রী রাধা মদন মোহনজির মন্দিরে উৎসব উদযাপন কমিটি। এই ধারাভূমিতে এত সুন্দর করে নেমে এসে ভক্তকে আকর্ষণ করে হরিনামে মাতোয়ারা করছেন, তার চরণে নিরন্তর এইভাবেই তোমরা প্রার্থনা করে যাবে যেন তার চরণে অবৈধ কি প্রেম ভক্তি লাভ হয়। যত্র রাগার নমস্তত্তা প্রকৃতির উপজায়তে অবৈধ প্রতিহতা দয়াত্মা সম্প্রসীদতি। কোনো মানুষ আর কোনো কারণ নাই, অকারণে তোমার কাছে, আর তুমি অকারণে আমায় কৃপা করো, করুণা করো। এই ভাব, এই বোধ আমাদের নিয়ম। গোবর্ধনের পূজা করলি 7 দিন 7 রাত্রি ধরে ভয়ঙ্কর বজ্রপাত সহ বৈশাখ শুরু করলেন, কারণ এই প্রাণবায়ুগুলো দুর্বল হতে শুরু করে দেয়। এমনও নয় যে মারা গেছে, কিন্তু তারপরেও কিছু প্রাণবায়ু অবশিষ্ট থাকে শরীরে।
শ্রী রাধা মদন মন্দির প্রতি বছরের ন্যায় এই বছর মানে 1431 বাংলা আমাদের নিয়ম সভা পাঠ শুরু হয়েছিল। দশমীর পরের দিন একাদশীর দিন থেকে শুরু হয়েছে। আজকে এই 1 মাস ব্যাপী, আজকে একাদশী, আজকে আমাদের নিয়ম সভা পাঠ সমাপন। তদুপরি আমাদের রাস পূর্ণিমা পর্যন্ত পাঠ হবে। আরও 3 দিন আমাদের এই মদনমোহন মন্দিরে পাঠ অনুষ্ঠিত হবে। তারপর আমাদের রাস পূর্ণিমা হবে। রাস পূর্ণিমা আমাদের বিরাট একটা আয়োজন করা হয়েছে। তদুপরি এরপরে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে, 64 মন্ত্রের ভোগ রাগ অনুষ্ঠিত হবে। এটি হবে শনিবার। কলিকাতা থেকে আগত প্রভুপাদ পার্থ গোস্বামী মহাশয় তিনি 1 মাস ব্যাপী আমাদের এই মদনমোহন মন্দিরে পাঠ শ্রবণ করাইয়াছেন এবং আমাদের করিমগঞ্জ শহরের ভক্তবৃন্দ যারা সবসময় আমাদের মদনমোহন মন্দিরে এসে উপস্থিত হয়েছেন এই পাঠ শোনার জন্য এবং অগণিত মানুষ আমাদের এই পাঠে আমাদের শ্রবণ করেছে। আজকে সমাপ্তি অনুষ্ঠানে আমাদের মদনমোহন মন্দিরে এত লোক সমাগম হয়েছে, আমরা মানে ঠিকমতো আমরা ঠাঁই দিতে পারছি। আজকে আমাদের এই পাঠ সমাপনের মাধ্যমে আগামীকাল সকাল 7টার সময় আমাদের নগর পরিক্রমা শুরু হবে। নগর পরিক্রমা শুরু হওয়ার পর আবার 8টার সময় আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে। তার সঙ্গে আমাদের এই নিয়ম সভা মাসের সমাপন হবে। তদুপরি আমাদের আরও 3 দিন পাঠ হবে। এই 3 দিন পাঠের পর আমাদের চতুর্থী মন্দির ভোগ হবে। চতুর্থী মন্দির ভোগ আমরা করিমগঞ্জবাসীকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি, তারা সহযোগিতা করুক এবং আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তুলুক, আমি এই কামনা করে এবং সবাইকে আমি এই শনিবার দিন দুপুরবেলা এই মধ্যাহ্নে আমাদের মহাপ্রসাদের বিতরণ করা হবে। এখানে অংশগ্রহণ করার জন্য আমি সকলকে আবেদন জানাচ্ছি। জয় শ্রীরাম। আজকে আমাদের এখানে এই মদনমোহন মন্দিরে আমাদের এখানে বসে আছেন শ্যামল রায়, প্রদীপ পাল, গোপাল সাহা এবং বিশ্বব্রত নাগ, সবাই এই মন্দিরের কর্মকর্তা এবং বিশেষ জ্ঞাপন করে থাকেন। তাদের সহযোগিতা আজকে আমাদের এই মন্দিরে কাজ আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আমি সকলকে আবার ধন্যবাদ জানিয়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেটের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এআর বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প।
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। স্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টায় পিস্তল ও তাজা কার্তুজ সহ পুলিশের হাতে আটক অভিযুক্ত স্বামী। নিজ স্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টায় অবশেষে অভিযুক্ত স্বামীকে পিস্তল সহ তাজা কার্তুজ সহ আটক করে পুলিশ। এ কাণ্ডে এলাকার বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া বিরাজ করছে। জানা গেছে মঙ্গলবার সকালে ত্রিপুরার আমতলী থানার অন্তর্গত হাপানিয়া কার্তিক চৌমুহনী এলাকার বলবীর সিং পারিবারিক কোনো এক ঝামেলাকে কেন্দ্র করে তার স্ত্রী কবিতা রিয়াংকে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা কলমচোড়া থানা এলাকার জঙ্গলে নিয়ে গিয়ে প্রাণে মারার জন্য পিস্তল দিয়ে গুলি করে। কিন্তু সেই গুলি ভাগ্যক্রমে কবিতা রিয়াংয়ের গায়ে না লেগে পায়ে লাগে, তিনি প্রাণে বেঁচে যান। পরে ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা পুলিশ সহযোগিতায় কবিতা রিয়াংকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বক্সনগর হসপিটালে ও পরে হাপানিয়া মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে। এই ব্যাপারটি কলমচোড়া থানার পুলিশ অভিযুক্ত স্বামী বলবীর সিং এর বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে তদন্তে নামে। আমাদের এসডিপিও স্যার আমাদেরকে একটা খবর দেন, কলমচোড়া পিএসের আন্ডারে একটি ঘটনা হয়েছে। বলবীর সিং বলে একজন লোক, যার বাড়ি হচ্ছে হাপানিয়া এলাকাতে, সে ওনার ওয়াইফকে কলমচোড়ার কোনো একটা জায়গাতে ফায়ার করেছে আর্মস দিয়ে। এই খবর পাওয়া মাত্র এবং আমি তো কলমচোড়া থানা থেকে খবর পাই, সাথে সাথে আমি এবং আমাদের অন্যান্য অফিসার এবং স্টাফ মিলে আমরা তাকে ধরার জন্য উদ্যোগ নিই এবং আমরা প্রায় 1 ঘন্টা পরে তাকে আমরা হাপানিয়া এলাকা থেকে ধরতে সক্ষম হই বলবীর সিংকে, এবং পরবর্তী সময় তার বাইক তল্লাশি করে আমরা উক্ত হাতিয়ার এবং রাউন্ড পাই এবং তাকে আমরা থানাতে নিয়ে আসি এবং কলমচোড়া থানাকে ইনফর্ম করা হয় এবং কলমচোড়া থানার কাছে তাকে হ্যান্ড ওভার করা হয়। কি কারণে কলমচোড়া নিয়ে গেছে, কিছু কি পাওয়া গেছে বা কেনই বা গুলি করতে চেয়েছিল? এটা ইনভেস্টিগেশন ব্যাপার এবং কনসার্ন থানাতে অলরেডি কেস হয়েছে, কলমচোড়া পেয়েছে, ওইটা ইনভেস্টিগেশন করে আসে। ওনার বউ কিরকম রয়েছে এখন, কোথায় আছে? শুনেছি হসপিটাল অ্যাডমিট আছে, ওনার হাতে এবং পায়ে গুলি লেগেছে। এমনি কিছু জানা গেছে প্রাথমিকভাবে কি কারণে কেন গুলি করে? না, এখনো জানা যায়নি, ইনভেস্টিগেশনের ব্যাপার। ওনার বাড়ি কই?
ওনার বাড়ি হচ্ছে হাপানিয়া কার্তিক চৌধুরী। কোন থেকে তাকে আটক করা হয়েছে? আমরা হাপানিয়া এলাকা থেকে ওনাকে আটক করেছি। ভাঙ্গা বাজারে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু ঘটল স্কুটি চালক জাকির হুসেইনের। ITR 01AN 1795 নম্বরের ট্রাকের ধাক্কায় ঘটনাটি সংঘটিত হয়। 37 নং রাষ্ট্রীয় ঘাইপথের ওপরে দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনাটি পরবর্তীতে স্থানীয় জনতা স্কুটি চালক জাকির হোসেনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে প্রেরণ করে। জাকির হোসেনের ঘর বদরপুর থানা এলাকার দত্তপুর অঞ্চলে। আজি এই মুহূর্তত আমার ভাঙ্গা পয়েন্টত এটা ট্রাকে মানে আমার এজন ইয়ার লোকেল মানুহ স্কুটি এটাত মানে সংঘর্ষ মানে একদম ডাইরেক্টলি মারি তাত পেলাই থৈ গৈছে। স্পট ডেট। আমি সন্মুখতে আছিলোঁ, আমি ইয়াৰ ওচৰৰ একদম ওচৰতে আমি চাই আছিলোঁ কি ঘটনা হৈছে। তাৎক্ষণিক আমি চেষ্টা কৰিছিলোঁ তেওঁক হস্পিটেলত লৈ যোৱাৰ কাৰণে, কিন্তু সঙ্গে সঙ্গে মানে স্পট ডেট তেওঁ মানে এনেকুৱা। ট্ৰাকখন এতিয়া আমাৰ এছ আই ছাৰ আছে, আমাৰ দিবাকৰ গগৈ ছাৰ, তেওঁক আমি তাৎক্ষণিক ফোন কৰিছোঁ। ফোন কৰি তাক মানে ৰিপৰ্টটো দিছোঁ। তেওঁ বদৰপুৰৰ আমাৰ বদৰপুৰ অচি ছাৰক ফোন কৰি তেওঁ ট্ৰাকখন মালোৱাৰ এইফালে মানে ঢুকাইছে। হৈছে আমাৰ এইটো ৰোডত দুটা স্পট ডেট। তো আমি এটা প্ৰশাসনৰ ওচৰত আমি প্ৰাৰ্থনা ৰাখিম, বিনম্ৰ অনুৰোধ ৰাখিম, যাতে আমাৰ যিমানখিনি গাড়ী ইয়াত এইটো ৰোডত চলি আছে তেওঁৰ ওপৰত এটা ভাল কৰা এটা মানে একশ্যন লোৱাৰ কাৰণে। যেনেদৰে মানে ট্ৰাকবিলাক নৰ্মেল প্ৰাইভেট গাড়ীবিলাক চলি থাকে, ডেইলি নন ষ্টপ এক্সিডেণ্ট হৈ থাকিব এনেকুৱা চলি থাকিলে। কাৰণ বৰ্তমান ৰাস্তাবিলাক ভাল হৈছে, কিন্তু মানুহৰ কি হৈছে নাজানো, কিন্তু মানুহে যেনেদৰে গাড়ী চলায় ডেইলি ডেথ হ'ব এনেকুৱা। জাকিৰ হুছেইন এনেকুৱা আমি পাইছোঁ। জাকিৰ হুছেইন গড় দত্তপুৰ মুৰ্গপুৰ, নতুন স্কুটি। হেলমেটটো আছিল তেওঁৰ মূৰত। হেলমেটটো একদম আমি একদম আই উইটনেছ আমি কৈছোঁ, হেলমেটৰ ওপৰেদি ট্ৰাকখন লৈ গৈছে। ড্ৰিংক কৰি আছিল এনেকুৱা লাগি আছে। ডিষ্টেঞ্চ বহুত আছিল, তেওঁ ট্ৰাকৰ পৰা মানে বহুত ডিষ্টেঞ্চত আছিল, কিন্তু ৰং ছাইডত আহি কেনে ট্ৰাকখনে তেওঁক মাৰি দিলে, পৰা মাৰিছে। মানে 16 চকাৰ এখন ট্ৰাক আছিল, এখন পাঞ্জাৱ বডি আই থিংক। স্কাই 18 বাংলা আজ এই পর্যন্তই। নমস্কার।